বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোকে দেখলে আমার ইদানিং মনে হচ্ছে যে গ্রিক পুরাণের ইকারুস যে ভুলগুলো করছিলেন সেটা এই ভদ্রলোক রেগুলার করে যাচ্ছেন। এই সিজনে ব্যাপারটা ভয়ানক হয়ে দাঁড়াচ্ছে। ইকারুসের কথা তো মনে আছে আপনাদের নিশ্চয়ই, যে ইকারুসকে নিষেধ করা হয়েছিল যে খুব বেশি নিচ থেকে উড়বা না, আর খুব বেশি ওপর থেকে উড়বা না। ওপর থেকে উঠলে কি হবে, ওই সূর্যের তাপে তোমার মোমের ডানা গলে যাবে। শেষ পর্যন্ত তাই তো হলো। ইকারুস এক সূর্য টার্গেট করে উঠতে গিয়ে পুরো গলে গেল। ডেকোর অবস্থাটা এবার তাই হয়েছে, এক আলভারেজ টার্গেট করে ছুটতে ছুটতে আগস্টের ফার্স্ট উইক যায় যায়, এখনো পর্যন্ত বার্সেলোনার কোনো ডানার কোনো খবর নাই, সব গলে পড়তেছে। এরকম একটা অবস্থা হচ্ছে। মানে সিজন শুরু হয়ে যাবে, আগস্টটাই ট্রান্সফার মার্কেটের শেষ মাস। এই মাসের মধ্যে সংকটগুলো সমাধান করতে না পারলে সিজন শুরুতে দেখা যাবে যে বার্সেলোনার একটা দারুণ ইলেভেন আছে, কিন্তু ডেপথ বলে কিছু নাই। এক আলভারেজের পেছনে ছুটতে গিয়ে এই একটা মহা বিপর্যয়ের মধ্যে বার্সেলোনা পড়লেও পড়তে পারে। আমরা একটু আজকে কথা বলি অল্প কথায় যে বার্সেলোনা আসলে ঠিক কি ক্রাইসিসে পড়তেছে এই আলভারেজের নামের মরিচিকার পেছনে ছুটতে গিয়ে। যদি আলভারেজ না হয়, না হওয়ার সম্ভাবনাই তো বেশি, তাহলে বার্সেলোনা কি কি বিপদে পড়বে সেটা একটু আলোচনা করি। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। দেখেন, এই সিজন শুরুতে বার্সেলোনা বা হ্যান্সি ফ্লিককে যদি কেউ জিজ্ঞেস করতো যে আপনার সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা, কোন জায়গা নিয়ে আপনি খুব স্বস্তিতে আছেন, নিশ্চয়ই উনি সবার আগে বলতেন মিডফিল্ড। এই মুহূর্তে ক্লাব ওয়ার্ল্ডে সম্ভবত সবচেয়ে ভালো মিডফিল্ড আমার, যেমন ডেপথ সেরকম ভার্সেটাইল। চাইলে মিডফিল্ড দিয়ে আমি অ্যাটাকও করতে পারি, ওর ভিতর থেকে দু একজনের অ্যাটাকার হিসেবেও খেলাইতে পারি। কি অসাধারণ মিডফিল্ড, এবং কি সুন্দর ডেপথওয়ালা মিডফিল্ড। তার মধ্যে এই যে বার্নলে বলে একটা ছেলে উঠে আসছে, কি অসাধারণ। এই ছেলেটা আমার ধারণা এই সিজনে দুর্দান্ত একটা অ্যাট্রাকশন হয়ে দাঁড়াবে। আমি ওকে দেখার জন্য খেলা দেখব। যাই হোক, এটা তার মূল শক্তির জায়গা। তারপরে শক্তির জায়গা কি ছিল? উইং। দুই উইংয়ে বিশ্বের দুই সেরা খেলোয়াড়, লামিন ইয়ামাল আর রাফিনা। মানে উইং নিয়েও তেমন কোনো দুশ্চিন্তা নাই। আর এই মিডফিল্ড থেকে দু একজন আছে, তারা চাইলে স্টপ গ্যাপ উইঙ্গার হিসাবে খেলে দিতে পারে আপনার। তারপরে উইংয়ে আপনি একটা বিকল্প, একটা ডেপথ বাড়াবেন, এটা স্বাভাবিক। কিন্তু মূল ক্রাইসিসটা কোথায়? মূল ক্রাইসিস তো সিভি, ডিফেন্স টোটাল লাইন এবং গোলকিপার। আপনার না আগে এইগুলা ক্রাইসিস সলভ করতে হবে। এবং সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে নাম্বার 9। ইউ হ্যাভ নো নাম্বার 9। আপনার কোনো ভরসা করার মতো নাম্বার 9ই নাই। যে মুহূর্তে লেভানডোভস্কি চলে গেছে, সেই মুহূর্তে আপনার নাম্বার 9 প্রায় শেষ। দেখেন ওই জায়গাগুলোর কি অবস্থা। প্রথমে নাম্বার 9-এর দিকে দেখেন। এক তো লেভানডোভস্কি বয়স হয়ে যাওয়ার পরেও দারুণ সার্ভিস দিয়ে যাচ্ছিল। আর ছিল হচ্ছে ফেরান তোরেস। ফেরান তোরেস ওয়ার্ল্ড কাপ ফাইনালে গোল করে আসছে, অবশ্যই তাকে বড় ভরসা মানতে হবে। কিন্তু বার্সেলোনায় তো তাকে নিয়ে ব্যাপক কথাবার্তা আছে যে ফেরান তোরেস বার্সেলোনায় শুধু বক্সেই থাকে, গোল করতে পারে না। যাই হোক, তারপরেও তো সে প্রপার নাম্বার 9। এখন ফ্লিকের যে খেলার কৌশল, তাতে তো একজন নাম্বার 9 বা ফলস 9 লাগবে। বক্সের আশেপাশে একজন স্থায়ী খেলোয়াড় লাগবে। লেভানডোভস্কি চলে গেছে, ফেরান তোরেস বলতেছে যে সে থাকবে না, সে বার্সেলোনার ব্যবহারে সন্তুষ্ট না, তার সঙ্গে নাকি আরো ভালো ব্যবহার করতে হবে। মানে ফেরান তোরেস যায়। এই অবস্থায় শুরুতেই সুযোগ ছিল কিন্তু মৌসুমের শুরুতে পেদ্রোরে কিনে ফেলা, কিন্তু ডেকো সেটা কিনলো না কেন? আলভারেজে কিনবে। এক নাম্বার 9 যে কিনবে, এইটা দিয়ে দুনিয়া কাঁপায় ফেলবে। সেই নাম্বার 9 মেসি হবে, সেই নাম্বার 9 লেভানডোভস্কি হবে, সেই নাম্বার 9 রোনালদো হবে, সব হবে ওই এক আলভারেজ। আমি অ্যাগ্রিড, আমি আর্জেন্টাইন সাপোর্টার হিসাবে খুবই অ্যাগ্রিড যে এই জুলিয়ান আলভারেজ আসলে আসলে এই বার্সেলোনা একটা অন্যরকম টিম হয়ে যাবে। ও বক্সের আশেপাশে আলভারেজ থাকা মানে বিরাট একটা ব্যাপার। কিন্তু আলভারেজ তো একটা মরিচিকা না, আপনি আলভারেজকে কিভাবে গ্যারান্টেড ধরেন? কোনো আলোচনায় আলভারেজকে গ্যারান্টেড ধরার কোনো উপায় নাই। এখন আলভারেজ নিয়ে আমি পরের দিকে বলতেছি যে আসল সিনারিওটা কি অবস্থায় আছে। আলভারেজ যদি না পাওয়া যায়, আপনার নাম্বার 9 কে? লেভানডোভস্কি চলে গেছে, ফেরান তোরেস যাবে করতেছে, আপনি পেদ্রোরে কিনলেন না। প্র্যাকটিক্যালি যদি ফেরান তোরেসটা আটকানো না যায়, তাহলে কিন্তু নাম্বার 9 বলে কিছু নাই। আপনি ওই মেকশিফট করে ভাবতেছেন যে ওই যে গর্ডনরে কিনছেন, গর্ডনরে দিয়ে নাম্বার 9 খেলাবেন, হবে না। 2টা ইয়ে কিনে ফেলছে, এই উইং কিনে ফেলছে, যেখানে উইংয়ে ভালো ভরসা আছে, একটা কিনতে পারতেন আপনি। গর্ডনরে কিনছে, আদেইয়েমির কিনছে, এবং 2টাই বাজারে গুঞ্জন আছে, যাতে কেনা সম্ভব ছিল তার চেয়ে বেশি টাকা খরচ করে ফেলছে। টাকাটা কি বিপদে ফেলবে সেটাও আমরা বলতেছি।
এরপরে দেখেন বড় একটা ক্রাইসিস হচ্ছে সিবি। সিবি কাগজে কলমে বার্সেলোনার 4 জন আছে। এর মধ্যে কুবার্সিয়া আর গার্সিয়া ওয়েল ফিট এবং ঠিক আছে পুরো সিজন খেলার মতো। কিন্তু দুজন সিবি দিয়ে তো আপনি ইউরোপিয়ান একটা পুরো সিজন খেলতে পারবেন না। আপনার লিগ খেলতে হবে, কাপ খেলতে হবে, ইউরোপিয়ান প্রতিযোগিতা খেলতে হবে, কত কি আছে না। আপনার তাহলে ব্যাকআপ লাগবে। আরাউহো সে যাই করতেছে। আরাউহোকে রাখতে পারবেন কিনা এখনো কনফার্ম না। ক্রিস্টিয়ানসেন নামে আছে কিন্তু সেই ইনজুরিতে সম্ভবত প্রথম 6 মাসে মিস করতে যাচ্ছে। সে রেগুলার থাকবে না। তার মানে আপনার টোটাল সিবি ওয়েল ফিট এবং অ্যাভেলেবেল সিবি হচ্ছে 3 জন। 3 জন সিবি দিয়ে আপনাকে পুরো সিজন পার করতে হবে। একজন যদি ইনজুর্ড হয়ে যায় আপনার খবর হয়ে যাবে, তখন লেফট ব্যাক বা কাউকে টেনে সিবি হিসাবে খেলাইতে হবে। লেফট ব্যাক বা রাইট ব্যাকেও কি ফুল ব্যাকও কি খুব ভালো অবস্থায় আছে? মোটেও না। ওই যা সিঙ্গেল অপশন করে তাই। ওখানেও কেউ ইনজুর্ড হলে তখন এখান থেকে গিয়ে আবার কাউকে ওই জায়গা পূরণ করতে হবে। পুরো ডিফেন্স লাইনের ডেপথ নাই। গোলকিপিং এর অবস্থা দেখেন, হুয়ান গার্সিয়া আছে। ওকে, 1 নাম্বার কিপার হিসাবে গার্সিয়া এই মুহূর্তে আমি বলবো বার্সেলোনার জন্য বেস্ট। কিন্তু 2-3 কি অবস্থা? 2 নাম্বারে সেজনি। ওই টের স্টেগানরে তো ছেড়ে দিল, আয়াক্সে গেল লোনে। সেজনি আছে। এখন সেজনি বিড়িখোর মানুষ, ওরে আমার খুব পছন্দ। কিন্তু সেজনির রোমান্টিসিজমে তো একটা শেষ আছে। একটা লোক অবসর নিয়ে ফেলছিল, বিচে বসে বিড়ি খাচ্ছিল বউ বাচ্চা নিয়ে, সে অবস্থা থেকে ফিরে এসে তোমার একটা মৌসুম বাঁচায় দিছে। এনাফ, এনাফ। ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কৃতজ্ঞতার কারণেই ওরে আরো 10 বছরের কন্ট্রাক্ট দেওয়া উচিত। কিন্তু তার মানে এই না 36 বছর বয়সে সেজনি আপনার মূল ব্যাকআপ হইতে পারবে। এখন সেজনি যদি মূল ব্যাকআপ হয়, আপনার 3 নাম্বার কিপারকে ওই একাডেমি থেকে আপনার আবার কাউকে নিয়ে আসতে হবে। একটা ছেলের নাম শোনা যাচ্ছে, আগে ওই যে সেজনি আসার আগে আরেকটা ছেলে সার্ভিস দিল, মানে কোনোটাই তো ওইভাবে ক্লিক করে নাই। একাডেমি থেকে কাউকে এনে 3 নাম্বার কিপার হিসাবে রাখতে হবে। আপনি একটা পুরো ইউরোপিয়ান সিজন খেলতে যাচ্ছেন, তার মানে শুধু গার্সিয়ার ভরসায়। গার্সিয়া ছাড়া আপনার আসলে ওই অর্থে টপ ফ্লাইট কোনো কিপার নাই। কি একটা অবস্থা! রোমেরোরে আনার কথা ভাবলেন যে সিবির সংকট মেটানোর জন্য। রোমেরো অলরেডি বোধহয় মিলানে চুক্তি করে ফেলছে। পুরা জায়গাটা আউলায় আছে। কেন? আলভারেজের কারণে। ডেকোর পুরো কনসেন্ট্রেশন আলভারেজের উপরে। এর বাইরে যেটুকু সময় পাইছে সেটুকু 2 উইং কিনে ফেলছে। আলভারেজরে নিয়ে সে অবসেসড একটা অবস্থায় আছে, ওই ইকারুসের মতো। আলভারেজরে কেনা যাবে না এটা বুঝেই মাঠে নামা দরকার ছিল। এটা বোঝা খুব পণ্ডিত হওয়ার দরকার নাই। কারণ অ্যাথলেটিকো মাদ্রিদ তার জীবনে ওই গ্রিজমানরে বেচছিল, বেচে ওই সময়ই বুঝছে যে যথেষ্ট ভুল করছে। কখনো আপনার একটা লিগের প্রতিদ্বন্দ্বী দল তার সেরা খেলোয়াড়কে প্রতিদ্বন্দ্বী দলের কাছে বেচতে চায় না। এটা পৃথিবীর সব জায়গায়। সিটি কখনো ইউনাইটেডে তার সেরা খেলোয়াড়টা বেচবে না। সবসময় যে আমি যদি বা আলভারেজরে বেচি, এমনিতে তো সিমিওনের কথা হচ্ছে ও নট ফর সেল। আলভারেজ আমার সেরা অ্যাসেট, আমি ওরা কিনছি। যদিও অ্যাথলেটিকোর নট ফর সেল দুনিয়ার কেউ বিশ্বাস করে না। কারণ ওদের মূল মোটোই হচ্ছে ফর সেল। ওরা খেলোয়াড় কিনবে, 1 সিজন রাখবে, 2 সিজন রাখবে, রেখে দর বাড়াবে, বেচবে, ওই টাকায় চলবে। এটাই অ্যাথলেটিকোর মূল নীতি। কিন্তু সেটা ঠিক আছে, সেটা কার জন্য? বার্সেলোনার জন্য। ওরা বার্সেলোনার কাছে কয়টা খেলোয়াড় বেচছে? বার্সেলোনা ওদের টার্গেট কখনোই না, ওখানে খেলোয়াড় বেচবো না। কারণ ওরা যতই ওদের মূল ব্যবসা খেলোয়াড় বেচা হোক, ওরা তো শেষ পর্যন্ত লিগের রেসটাও মাথায় রাখে। আমি আলভারেজরে বেচে দিব, দিয়ে আমি উপকৃত করব বার্সেলোনারে। আমারই আবার 2 দিন পরে আলভারেজ হালি হালি গোল দিয়ে আমারে লিগের লড়াই থেকে সরায় দিবে, এটা হয় নাকি? অলরেডি কিন্তু সেই কারণেই ডিলটা দেখেন, আলভারেজ এখন আর্সেনালের কাছে বিক্রি হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতি হয়েছে। যদিও গতকালকের খবর যে না, আর্সেনাল একটু ব্যাকফুটে গেছে। আলভারেজ তো খুব জেদাজেদি করতেছে। আলভারেজেরও খুব ড্রিম হচ্ছে যে কোনো মূল্যে সে বার্সেলোনায় আসবে। সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইয়ের সঙ্গে আলাপ করছে, বার্সেলোনার সঙ্গে আলাপ করছে। এ নিয়ে অ্যাথলেটিকো আবার খুব খেপছে। এই কারণেও তারা আবার সিদ্ধান্ত নিচ্ছে না, বেচবই না বার্সেলোনার কাছে। তো আজগুবি সব দাম বাড়াচ্ছে, 150 মিলিয়ন, 160 মিলিয়ন, এসব না হলে দিবে না। সর্বশেষ মনে হয় কালকের যে খবর পাইলাম যে আলভারেজের এজেন্ট বার্সেলোনায় গেছে, তাদের সঙ্গে বৈঠক হবে। সেখানে বোধহয় একটা ফাইনাল পুশ দিবে বার্সেলোনা। 115 মিলিয়ন, 115 মিলিয়ন ইউরোতে কিনবে। আপনি বোঝেন এই ছেলেরে কিনতে এখন বার্সেলোনার ও 115 মিলিয়ন লাগবে। আমি বুঝি যে আলভারেজ একটা লাকি চার্ম, আলভারেজ একটা এখন ওয়ার্ল্ডের টপ খেলোয়াড়, ঠিক আছে। তারপরেও 115 মিলিয়ন বার্সার জন্য আলভারেজের পেছনে খরচ করতে গেলে খবর হয়ে যাবে। কি খবর হয়ে যাবে বলেন তো?
টাকায় টান পড়বে না। টাকা হয়তো লোন টোন করে আবার ম্যানেজ করে ফেলবে। কিন্তু সমস্যাটা তো ওইখানে না। সমস্যাটা তো হচ্ছে আপনি লা লিগার ফেয়ার বাইং পলিসির মধ্যে আছেন। যেখানে অলরেডি আপনি মাইনাসে আছেন। গত সিজন পর্যন্ত অবস্থা যা খারাপ ছিল অত খারাপ নাই। লেভানডোভস্কিরে যেহেতু ছাড়তে পারছে, বড় একটা স্যালারি ক্যাপ ওপেন হয়েছে। ওকে ফাইন, আলভারেজরে আপনি নিতে পারবেন। নেওয়ার পরে এত টাকা এবং এত স্যালারি দিয়ে যদি আলভারেজরে নিতে পারেন, আপনি আর কোনো সিবি কিনতে পারবেন না। আর কোনো লেফট ব্যাক কিনতে পারবেন না। আপনার কেনাকাটা কার্যত ওখানে শেষ। যদি বা কেনেন, আপনার বিভিন্ন দেশের একাডেমি থেকে চুটকা-চাটকা খেলোয়াড় কিনতে হবে। আর নতুবা নিজের একাডেমির খেলোয়াড় প্রমোট করতে হবে। ওর চেয়ে বেশি স্যালারি ক্যাপ আপনার থাকবে না। ওর চেয়ে বেশি ফেয়ার বাইং পলিসিতে জায়গা আপনি পাবেন না। মানে আলভারেজ এখন শুধু মানে কিনতে না পারলে সমস্যা তাই না। কিনতে না পারলে সিনারিওটা কি হবে দেখেন। আলভারেজকে যদি তারা আল্টিমেটলি কিনতে না পারে, যে সম্ভাবনাই বেশি, তাহলে এই আগস্ট মাসের ১৫-২০ তারিখ পর্যন্ত তো এই কসলা-কসলি নিয়ে যাবে, টানাটানি নিয়ে। এরপরে শেষ সপ্তাহে গিয়ে ডেকো বাজারের থলি নিয়ে বাজারে লাফ দিয়ে পড়বে। প্যানিক বাইং। হাতে যে কয় টাকা আছে ওই কয় টাকা নিয়ে যা পাওয়া যায়। আপনার কাছে কেউ ওরকম আছে বক্সের আশেপাশে বসে একটু গোল দিতে পারে? দরকার হয় ফরাসগঞ্জে ফোন দিবে। সব জায়গায় ফোন দিবে, "ভাই আপনার কাছে ওরকম কেউ আছে? ৫ মিলিয়নের খেলোয়াড় $৫০ মিলিয়ন প্যানিক বাই করে নিতে হবে।" উপায় নেই। আপনার নাম্বার 9 লাগবে। ওই সিবি লাগবে। তখন ডেকোর একবারে সব মনে পড়ে যাবে যে, "আমার এইগুলা কেনাকাটা হয় নাই রে ভাই। এক আলভারেজের পিছনে থাকতে গিয়ে সব মিস করে ফেলছি। সব মিস হয়ে গেছে।" এখন আলভারেজ কিনতে পারলেও বিপদ, না কিনতে পারলেও বিপদ। কিনলে ফেয়ার বাইং পলিসি এবং ওই সেলারি ক্যাপ, এটাতে বিরাট আটকে যাবে। আর কোনো বড় খেলোয়াড় কিনতে পারবে না। আর যদি না কিনতে পারে, তাহলে দুনিয়া জুড়ে একটা প্যানিক বাইং শুরু হবে ওইটা দিয়ে। আর মার্কেট তো তখন স্কুইজড হয়ে যাবে। মার্কেটে কি আর এখন যেরকম খেলোয়াড় আছে ২-৪ জন, এই যে রোমেরো ছিল সিবিতে, রোমেরোর ইন্টার মিলান মনে হয় নিয়ে নিছে। আমি দলটা নিয়ে কথা বলা হয়ে যায় বারবার যে রোমেরোর কথা বলতেছেন, আবার এমির কথা বলবো এখন। এমি অ্যাভেলেবেল ছিল। খুব কম পয়সায় এমিরে ব্যাকআপ কিপার হিসাবে নিয়ে নেওয়া যেত, এমি মার্টিনেজরে। ঘুরেও তাকায় নাই বার্সেলোনা। বহু অপশন ছিল এরকম বাজারে। কোনোটার দিকে তাকায় নাই। কিন্তু যখন আপনি শেষ উইকে যাবেন, আগস্টের শেষ উইকে, তখন বাজারে এরা কেউ অ্যাভেলেবেলই থাকবে না। সবাই যার একটা নতুন টিমে কন্ট্রাক্ট করে ফেলবে, অ্যাভেলেবেল থাকবে আমাদের ঢাকা লিগের কিছু খেলোয়াড়। ডেকোর সম্ভবত শেষ পর্যন্ত ঢাকায় আসতে হবে কেনাকাটা করতে। এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। ওকে, হোপ ফর দ্য বেস্ট। একটা দুর্দান্ত সিজনের জন্য ওয়েট করতেছে, কারণ রিয়াল মাদ্রিদ দারুণ বাইং করতেছে। আমার তো বার্সেলোনার সঙ্গে কোনো খাতির নাই। যদি আলভারেজে কিনতে না পারে, আমি এবার ফুল টাইম রিয়াল মাদ্রিদ সাপোর্টার হয়ে যাবো লা লিগায়। কারণ ওখানে মাস্তানতুনোরে যদি রেখে দেন, মরিনো রেখে দেন মূল টিমে, তাহলে ওখানে তো সাপোর্ট করার ব্যাপার আছে। সঙ্গে রদ্রি জয়েন করতেছে, ওদের টিমটা বরং সুন্দর হয়েছে। আমি এবার পুরো পোর্টি দিয়ে ৩৬০ ডিগ্রি পোর্টি দিয়ে মাদ্রিদে চলে যাব। তাই কি হয় শেষ পর্যন্ত বার্সেলোনা ছাড়া যায়? যে বার্সেলোনার জন্য রাগারাগি করে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। সবাই ভালো থাকবেন। বার্সেলোনার জন্য শুভকামনা।